ওনাদের পিছিয়ে বেতনের জন্য ঘুরি, আমার চাকরি বন্ধ করে দেয়, আমাকে জয়েনিং দেয় না। তখন আমি বলি যে শুনেন, আমি তো অ্যাপয়েন্টমেন্ট কার্ড পেয়ে জয়েন করেছি, তাহলে আমাকে কিভাবে চাকরি থেকে বের করছেন? তোকে চাকরি থেকে বের করলে আবার কিছু যে আমাকে বলছে ওখানকার প্রতিষ্ঠানে যে তুমি ওনার পাও ধরে মাপ চাও। হ্যাঁ, আমি আমার পেটের দায়, আমার কাজের দায়, আমি কাজটা করে বাঁচতে চাই, কাজ করে খেতে চাই, তার জন্য আমি ওনার কাছে পা ধরে মাপও চেয়েছি। দিনের পরিশ্রমের পরে আমাদের জনগোষ্ঠীর জন্য আমি কিছু নিজের অর্থ দিয়ে কিছু না করতে পারলেও যে আমি আমার আচরণ দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার কথা দিয়ে বুঝাই আমি সরাদ্দি হাসপাতালের পরিচালক স্যারকে আমাদের জন্য একটা কেবিন রেডি করতে পারছি। এই তো জীবন, কিছু হাসি, কিছু ক্রন্দন, কিছু হাসি, কিছু ক্রন্দন, ছোট ছোট দুঃখ সুখের অপরূপ বন্ধন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজ স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে যে জীবন থেকে তার কিছু কথা বলতে আমাদের এই হট সিটে উপস্থিত আছেন, তার সম্পর্কে না বললেই নয়। অর্থাৎ তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং তিনি একজন কর্মজীবী তৃতীয় লিঙ্গের মানুষ। সেটি হচ্ছে যে আজ থেকে যদি আমরা বলি যে এক যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের একজন অ্যাটেন্ডেন্ট অর্থাৎ ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করেছেন। কিন্তু যখন তারা জানলেন যে তিনি তৃতীয় লিঙ্গের মানসিকতার একজন মানুষ, তখন থেকে কিন্তু তাকে এই চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় জোরপূর্বকভাবে। সেই মানুষটি আজ আমাদের এই হট সিটে বসে আছেন। তার নাম হচ্ছে সোহেল রানা, বর্তমানে তার ছদ্ম নাম হচ্ছে সোহানা। সোহানা, কেমন আছেন? জি, ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। সোহানা, আজ এই জীবন গল্প অনুষ্ঠানে আপনার জীবনে ঘটে যাওয়া সেই বিষয়গুলোই তো আপনি বলবেন। আপনি তো একজন কর্মজীবী তৃতীয় লিঙ্গের মানুষ। আচ্ছা, এই বাংলাদেশ মেডিকেলে আপনি কিভাবে চাকরি পেলেন এবং চাকরি পাওয়ার পর থেকে কিভাবে, এবং আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন, সব কিছু মিলিয়েই আমাদের কাজ অনুষ্ঠানে মূলত আপনি বলবেন। তো শুরুতেই যাই যে আপনি বাংলাদেশ মেডিকেলে কিভাবে চাকরি পেলেন এবং কত বছর চাকরি জীবনে ছিলেন এবং এটা কিভাবে আবার আপনাকে জোর করে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে বলতেছি, সবাই আসসালামু আলাইকুম। আমি ধরেন আমার ওখানে একটা আত্মীয় চাকরি করতো। জি। সেই আত্মীয়তার মাধ্যমে আমার চাকরিটা হয় বাংলাদেশ মেডিকেলে। যখন আমি চাকরি জয়েন করেছি তখন তো আমার আত্মীয় ছিল ওখানকার পরিচালক, ডাইরেক্টর স্যার, তখন কোনো সমস্যা হয়নি, চাকরি করে যাচ্ছি। যখন মাঝখানে এসে যখন আমার আত্মীয় রিটায়ারমেন্টে চলে যায়, তখন আওয়ামী লীগ পন্থী এই ডাক্তার রব সর্দার যখন এখানে পরিচালক হিসেবে জয়েন করে, তখন উনি আমাকে কিভাবে বের করবে, আমাকে বের করে দিয়ে উনার গ্রামের বা উনার আত্মীয় স্বজন কিভাবে ঢুকাবে, উনি আমার পিছনে লেগেই রইছে। কিন্তু বের করার কারণটা কি? বের করার কারণ একটাই যে আমার চলন বলনে বা দেখা যাচ্ছে কথাবার্তা, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, আসলে আমি একজন সাধারণ মানুষের মতো না। সেই ক্ষেত্রে ওনারা আমাকে বের করে দেওয়ার জন্য যে তুমি হিজড়া, বা আমাকে প্রতিনিয়ত ছুটির জন্য গেলে যাইলে বলতো যে তুমি হিজড়া, তোমার ছুটির কি প্রয়োজন, বা বেতন। আপনিও জানেন, আপনি এর আগে আমার নিউজ করেছেন, আমি যখন বাংলাদেশ মেডিকেলের চাকরিতে রানিং অবস্থা, চাকরিতে থাকা অবস্থা, আমার 3 মাসের বেতন বন্ধ করে দেয় এবং সামনে একটা ঈদ থাকে, ঈদের ভিতরে বেতন বন্ধ করে দেয়। যখন আমি তাদের কাছে বেতনের কথা বলি, কতটা হিজড়া, তোদের টাকার কি প্রয়োজন, রাস্তায় হাত পাতলি তো টাকার অভাব নেই, এভাবে করে বলে, এই গরিবভাবে বলে। তাহলে আমার কথা হয়েছে, এই শিক্ষিত সমাজ যদি আমাদেরকে রাস্তায় ভিক্ষাবৃত্তিকে রাস্তাটা দেখায়া দেয়, তাহলে আমরা কোথায় যা দাঁড়াবো? এটা কত সালের কথা? এটা হচ্ছে 2000 সালে আমি চাকরিতে জয়েন করি, ধরেন 2004-5-এর মাঝামাঝিতে কথা। তো ওইভাবে আমি 2013 সাল পর্যন্ত চাকরিটা করি। যখন আমার বাবা ক্যান্সারে আক্রান্তিত হয়, অসুস্থ হয়, তখন শত হইলেও কিন্তু আমি হিজড়া হই, প্রতিবন্ধী হই বা যাই হই, কিন্তু আমি কিন্তু আমার বাবার জন্যই, বাবা মার জন্য কিন্তু আমি পৃথিবীর মুখ দেখছি। তাহলে আমাদের তো পৃথিবীতে বাবা মা ছাড়া আমাদের কেউ নাই, আমাদের ছেলে নাই, মেয়ে নাই, আমাদের সংসার নাই, আমাদের বাবা মাই মেন। এখন বাবা মা যেহেতু অসুস্থ, আমার শুক্রবারে বন্ধ থাকতো। আমি যেহেতু আউটডোরে ডিউটি করতাম, যেখানে ডাক্তাররা পেশেন্ট দেখে, সেখানে ডিউটি করতাম, সেই ক্ষেত্রে আমার শুক্রবার বা সরকারি ছুটির দিন আমার বন্ধ থাকতো। আমি বৃহস্পতিবারে ডিউটি করে বাড়িতে চলে যেতাম। বাড়ি কোথায়? বাড়ি ছিল নেত্রকোনা। নেত্রকোনা কোথায়? কেন্দ্র থানা, গ্রাম পাইকুড়া। আচ্ছা। তখন যখন আমি বাড়ি থেকে আইসে আমি শনিবারে অফিস করতাম, হয়তো দেখা যাচ্ছে 10 মিনিট বা 5 মিনিট যদি এদিক সেদিক হইতো, ওনারা আমাকে অ্যাবসেন্ট দেখাইতো।
ওই যে শুক্রবারের ছুটি সহ আমাকে অ্যাবসেন্ট দেখাইতো। মানে একটা পায়তারা কোর্স হ্যাঁ, মানে ওনারা আমাকে কিভাবে বের করব সেইটাই চিন্তা ভাবনা ওনারা করতো। যাই হোক, তখন আমি ওনাদের পিছিয়ে বেতনের জন্য ঘুরি, আমার চাকরি বন্ধ করে দেয়, আমাকে জয়েনিং দেয় না। তখন আমি বলি যে শুনেন, আমি তো অ্যাপয়েন্টমেন্ট কার্ড পেয়ে জয়েন করেছি, তাহলে আমাকে কিভাবে চাকরি থেকে বের করছেন? তোকে চাকরি থেকে বের করলে আবার কিছু নিয়মকানুন মানতে হবে, তুই হিজড়া, আমাকে এভাবে কি টেস্ট করে কথা বলে। কথা বলার পরে আমি এখন কি করব, কোথাও কোনো কুল কিনার পাচ্ছিলাম না। তারপরে আমি জাতীয় মানবাধিকার কমিশনারে বন্ধু ওয়াইফাই সোসাইটির মাধ্যমে আমি মামলা করি। মামলা করার পরে ওই পক্ষকেও চিঠি দেয়, আমাকেও চিঠি দেয়। চিঠি দেওয়ার পরে যেটা হয় যে ওনারা পর্যবেক্ষণ করে দেখে যে আসলে চাকরি যেহেতু আমাকে মৌখিকভাবে বের করছে, আমাকে সাসপেন্ড লেটার দেয় নাই, তাহলে আমার চাকরি আজও যায় নাই, আমার চাকরি বহাল আছে। এবং ওইখানকার একজন জেলা জজ ছিল হুসনারা ম্যাডাম, উনি খুবই অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। উনি বলছে যে দেখেন, একজন বাসায় যদি আমার বাসার কাজের বউকে যদি আমি বের করে দিই, আমার কিন্তু তাকে 3 মাস আগে নোটিশ করতে হবে যে তুমি আমার কাছ থেকে বের হয়ে যাবে, তুমি অন্য জায়গায় একটা কাজ খুঁজে নাও। তাহলে আপনারা তাকে 3 মাস বেতন বন্ধ করে দিলেন, বেতন দিলেন না, সেই ব্যক্তিটা কি খায়, ডাকাসর কিভাবে ঘর ভাড়া দেয় সেটা একবার তাকাইলেন না। তারপরে আবার আপনারা চাকরি থেকে মৌখিকভাবে বলতেছেন তার চাকরি নেই, সে তো আপনাদের অফিসের এই যে সার্ভিস বই আছে, যে সার্ভিস বইটা দেন, আমরা সার্ভিস বইটা দেখতে চাই যে আপনাদের রুলসে কি নিয়ম কানুনগুলো আছে। তখন ওই রুলসেও লেখা আছে যে তাদেরকে 3 মাস আগে বা যদি কোনো দোষ থাকে 3 বার সাসপেন্ড লেটার দিয়ে নোটিশ করে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হয়, পূর্ব থেকে অবগত করতে হবে মিনিমাম। হ্যাঁ 3 মাস আগে। তখন ওনারা দেখছে যে আসলে আমাকে এইগুলা এই একটা নিয়মও আমার ক্ষেত্রে পালন করা হয় নাই। তখন বলছে দেখেন, অর্থ চাকরি যায় নাই, তাহলে আপনারা ওরে 3 মাস 13 দিনের বেতন পাই। তখন আমি 3 মাস 13 দিনের বেতন এবং একটা উৎসব বিল, ঈদের উৎসব বিল, তখন ওইটা সহ আমাকে 45,000 টাকার একটা চেক দেয়। চেক দেওয়ার পরে ওনারা আমাকে চাকরিতে পুনর্বহাল করবে বলে যায়। বলে যাওয়ার পরে যেটা হয়েছে, ওনারা আমার আরেকটা চেক দিয়েছিল গ্র্যাজুইটির 50,555 টাকার একটা চেক দিয়েছিল। সেই চেকটা ওনারা রিসিভ করে নিয়ে যায় যে আমাকে পুনর্বহাল করবে। কিন্তু ওই যে রব সর্দার, ডাক্তার রব সর্দার, উনি আমাকে চাকরিতে পুনর্বহাল না করে আজকে ঘোরায়, কালকে ঘোরায়, পরশু ঘোরায়, এরকম করতে 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 আমাকে চাকরি আর দেয় না। আমার চেকটাও কিন্তু ওনাদের কাছে এখনো আছে। এখন আমি জাতীয় মানবাধিকার কমিশনে গেলে ওনারা বলে যে দেখো, আমাদের তো আমরা ওনাদেরকে অর্ডার করছি, আমাদের অর্ডার ওনারা মেনটেন করছে, মানছে, কিন্তু ওনারা তোমাকে নিচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের মানবাধিকারের আইনটাই বাংলাদেশের, ওরা তার হস্তক্ষেপ করতে পারে না, করতে পারে না পারে, আমি তার আইন বিশেষজ্ঞ না, সেটা আমি বলতেও পারবো না। কিন্তু আমাকে আর ওনারা ওই দিকে কোনো হস্তক্ষেপ না করে ওনারা আমাকে একটা চিঠি দেয়া দেয় যে তুমি সিভিল কোর্টে যায় মামলা করো। এখন সিভিল কোর্টে যখন আমি মামলা করতে গেছি, ওখানে বাংলাদেশ মেডিকেল কলেজের একজন আওয়ামী লীগের স্বৈরাচার সরকার চলে গেছে, স্বৈরাচার সরকারের একজন মন্ত্রী ছিল আব্দুল রাজ্জাক সাহেব, চেয়ারম্যান ছিল উনি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি ওনার কাছে ম্যাম ভবনে গেছি, যে আমি ওনাকে বলছি যে দেখেন, আপনাদের এই সরকারই কিন্তু মিডিয়ার সামনে বড় বড় কথা বলে যে আমাদেরকে তৃতীয় লিঙ্গে স্বীকৃতি দিয়েছে, আমরা স্বীকৃতি দিয়ে পানি খাবো না। আমরা যদি এই বাংলাদেশে যদি আমরা কর্ম করে না খেতে পারি, কর্ম হয়েছে আমার মৌলিক অধিকার, যে আমি একজন মানুষ, সর্বশেষে দিন শেষে আমি একজন মানুষ, আমি কাজ করে খাবো। সেখানে আমি তৃতীয় লিঙ্গের বা নারী পুরুষ সেটা দেখার বিষয় না, আমি একজন মানুষ, আমি সেই হিসাবে আপনার কাছে কাজটার জন্য আসছি। আমাকে এই বিনা অন্যায় আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে এবং আমার মানব অধিকারের রায়ও আছে। উনি আমাকে বলে যে তুমি কোর্টের থেকে যদি রায় পাও আমি তোমাকে দিতে বাধ্য, তুমি কোর্টে থেকে রায় নিয়ে আসো, তার আগে আমি তোমাকে দিতে পারবো না। এখন কোর্টে যখন আমি মামলা করছি, আমার মামলা এর অন্যতম একজন সাক্ষী আমি নিজেও, যে আপনি নিজেও জানেন সবকিছু। যখন কোর্টে মামলা করছি, মামলা করার পরে যেটা হয়েছে, ওখানে তো ওরা আইন সচিব দিয়ে ফোন করায় মামলাটা। এখন বিশেষ করে আমাদের স্বৈরাচারের সরকারের আমালিতে ওনারা আইন সেকশনটারে বা বিচার ব্যাপারটারে এমন একটা ব্যবস্থা করেছিল যে ওনাদের কথা বিচারকটা উঠতো, ওনাদের কথা বসত। এখন বিচারপতি নিজে যে ম্যাজিস্ট্রেট ছিল, অতিরিক্ত জেলা জজ, উনি নিজে বাংলাদেশ মেডিকেলে এসে ডাক্তার দেখায় এবং ওই সুযোগ সুবিধা আব্দুল রাজ্জাক সাহেব ওনাকে দেয় এবং আমার ব্যাপারে সুপারিশ করে মামলাটা খারিজ করে দিতে। ঠিক আছে, আমার মামলাটা খারিজ করে দেয়, রায়ের অবস্থা যায় খারিজের পরে আমি কিন্তু সেটার পিছু ছাড়ি নেই। আমি সেটা নিয়ে আবার কি করলাম, আমি জেলা জজে আপিল করলাম। জেলা জজেও যখন আমার মামলা রায় দিবে, সেখান থেকেও মামলাটা খারিজ। কেন? ওই যে আইন সচিব দিয়ে ফোন করায়, ওরা তবদির করাইলে মানে উনি তবদির যদি ওনার ফোনের যদি ওরা না শুনে, তাহলে তাদেরকে তো এই ছেড়ে রাখবে না, অন্য জায়গায় পাঠায় দিবে। এখন ওই ভয়ে আমি যে একজন সাধারণ মানুষ,
তাহলে আমরা কতটুকু বৈষম্যের ভিতরে থাকি। মানুষ তো ভাবে যে আমরা কতটা বৈষম্যের শিকার ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে। ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ তো ভাবে যে হিজড়া মানেই হাত পাতা, হিজড়া মানেই টাকা উঠানো। কিন্তু আসলে আমরা কখন যাই, আমাদের পেট আছে, খেতে হয়। আমরা একটা পরিবার থেকে বিতাড়িত হই, আমরা পরিবার থেকে আমরা পরিবারে টিকতে পারি না। এক জায়গায় চাকরি করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের একজন শিক্ষিত শয়তানের দ্বারাই আমরা প্রভাবিত হই, মানে লাঞ্ছনা বঞ্চনা শিকার হই। তাহলে আমরা কোথায় যায় দাঁড়াবো? তখন আমি ওখান থেকে আবার সবকিছু নিয়ে আমি হাইকোর্টে মামলাটা নিয়ে আসছি। হাইকোর্টে আমি আপিল করছি। আপিল করার পরে যেটা হয়েছে, ওদের কাছে 4 সপ্তাহ রুল জারি করেছে, জবাব চেয়েছে। এরপরে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে এখন তো কোর্টে ঝামেলা। আর এখন তো বর্তমানে মনে হয় হাইকোর্ট বন্ধ আছে। আশা করতেছি যে যেহেতু এখন কোনো বৈষম্য নাই, আমাদের ডক্টর ইন্নুস স্যার উনি চাচ্ছে যে বাংলাদেশে নারী পুরুষ লিঙ্গ বৈষম্য কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই দিন শেষে মানুষ। উনি কিন্তু স্পষ্টভাবে বলছে যে আমরা দিন শেষে সবাই মানুষ। তা আমি আশা করতেছি যে আমি এইবার মামলা শুনানি হইলে আশা করি যে আমার চাকরিটা আমি পুনর্বহাল হব। আমার পিছনে যে আমাকে যেহেতু বিনা নোটিশে বের করেছে, বেতন ভাতা আমি যা কিছু আছে সবকিছু আমি আশা করি যে সবকিছু আমি পাবো। আমরাও তেমনটাই আশা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বাদ যায়নি বৈষম্য থেকে, সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গের এসব মানুষ। ওই সময় কিন্তু অনেক বড় বড় কথা বলা হয়েছিল তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। তাদের অধিকার নিশ্চিতের জন্য, তাদের অধিকার বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। দেশের বাইরের মানুষদেরকে দেখিয়েছে যে বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষদেরকে কিভাবে সরকার সাহায্য সহযোগিতা করছে। পরিণামে কিন্তু সবই ধোঁকা, যার স্পষ্ট প্রমাণ কিন্তু আজকে অতিথি স্বাধীনতা জীবন গল্পের সোহেল রানা, ছদ্মনাম হচ্ছে সোহানা, যিনি কোর্টের দৌড়ে দৌড়ে গিয়েছেন। সেই কোর্ট কাচারি, কোথায় উকিল, কোথায় ব্যারিস্টার, কোথায় জজ, কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। আজ প্রায় 14 বছরের উপরে তিনি তার অধিকার নিয়ে কিন্তু লড়ে যাচ্ছেন একা। এবং এই সঙ্গীর যে জায়গাটা, যে অধিকার লড়াইয়ের তার সঙ্গী ছিলাম আমি নিজেও, আনিসুর রহমান। তখন একটি বেসরকারি একটি টিভি চ্যানেলের অপরাধ বিভাগ নিয়ে কাজ করতাম, অপরাধ বিভাগের দায়িত্বে ছিলাম, তাকে নিয়ে ঘুরেছি। এবং ফ্যাসিস্ট সরকারের সময় যিনি দায়িত্বপ্রাপ্ত, যার কথা বলেছিলেন মন্ত্রী আব্দুর রাজ্জাক, তার সাথে আমি তাকে নিয়ে গিয়েছিলাম। এবং সেখানে কিন্তু আমার সামনেই কিন্তু তার সাথে এই ধরনের আমি নিজে, আমাকে বলছে ওখানকার প্রতিষ্ঠানে যে তুমি ওনার পাও ধরে মাপ চাও। হ্যাঁ, আমি আমার পেটের দায়, আমার কাজের দায়, আমি কাজটা করে বাঁচতে চাই, কাজ করে খেতে চাই, তার জন্য আমি ওনার কাছে পা ধরে মাপও চেয়েছি। ওনারা এত বড়ই পেসিস্ট যে ওনাদের কাছে আল্লাহর কাছে কান না করলে মাপ ভুল করে আল্লাহ মাপ করে, কিন্তু ওই পেসিস্ট সরকারের আমালিতে কারোর কোনো মাপ নাই। এটাই ওনারা বুঝাইছে যে ওনাদের কাছে কোনো মাপ নাই। সুপ্রিয় দর্শক, একটু না বললেই নয় যে এই কথাগুলোর বাস্তবতার সূত্র ধরে তখন আমি একটি বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টেলিভিশনের অপরাধ বিভাগটা দেখতাম, এবং সেই অপরাধ বিভাগেই কিন্তু তাকে নিয়ে সেই প্রোগ্রামটি করি, এবং মন্ত্রী মহোদয়ের কাছেও কিন্তু তাকে নিয়ে তখন যাই, এবং তাকে সম্মান দিয়েই বললাম যে মন্ত্রী মহোদয় ফ্যাসিস্ট সরকারের তখন আমাদের সাথে যে ধরনের রূঢ় আচরণ করেছে, সেই ধরনের আচরণগুলো কিন্তু আমরা টেলিভিশনে তখন ব্রডকাস্টিং আমরা করতে পারি নাই, হ্যাঁ, সঙ্গত কারণেই। সেই সুবাদে করতে না পারার বহুবিধ কারণ আছে, সেটি আপনারা জানেন যে প্রত্যেকটা সেক্টরেই এই ফ্যাসিস্ট সরকার গলা টিপে রাখার মতো ব্যবস্থা করেছিল। তারই কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ কিন্তু আজকের এই সোহানা, যিনি সোহেল রানা, লড়ে যাচ্ছেন এবং লড়ে গিয়েছেন এখন পর্যন্ত। এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং বিচার বিভাগীয় যারা আছেন সংশ্লিষ্ট, নিশ্চয়ই একটি সুবিচারের মাধ্যমে সোহানার অর্থাৎ সোহেল রানার সেই বিচার, যেটি একটি যথোপযুক্ত এবং সেই বিচার, যে বিচার হচ্ছে তার খুবই প্রত্যাশিত বিচারের রায় তিনি পাবেন, এবং স্বপদে বহাল থাকবেন বাংলাদেশ মেডিকেলের সেই অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট পদে, এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়, এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একই কাতারে কিন্তু নেমেছিল এই সোহেল রানা ওরফে সোহানা। সোহেল, আমি একটু যেতে যাচ্ছি যে স্বৈরাচার সরকার পতনে কিভাবে ছাত্র জনতার সাথে আপনি কাজ করেছেন, কোথা থেকে কাজ করেছেন, কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে যারা অসুস্থ হয়েছে তাদের ব্যাপারে আপনি কি ধরনের ভূমিকা রাখছেন ছাত্র জনতার আন্দোলনে?
শুনেন, আমাদের যে শেওড়াপাড়া থেকে আমাদের আগারগাঁও পর্যন্ত যত আন্দোলন হয়েছে, হওয়ার পরে যে আপনাদের ছাত্ররা যারা টাপিকে ডিউটি করেছে, আমরা তাদেরকে আমাদের দিক থেকে এটা বলে ওনাদেরকে লজ্জা দিতে চাই না। আমরা যতটুকু পাচ্ছি সামরিকভাবে ওনাদের পাশে থাকার চেষ্টা করছি, পানি দিয়ে, বিস্কিট দিয়ে, বা ওনাদের পাশে রয়েছি। আর এই যে পেশেন্টের কথা বলছেন, আমি শেওড়াপাড়ায় থাকি। আমার শেওড়াপাড়ায় যদি কোনো দারিদ্র বা কোনো গরিব অসহায় ব্যক্তি, যার কারণ কি আমাদের সরকারি হাসপাতালগুলোতে সবাই আমরা গেলে অনেক সময় দেখছে লাইনের পর লাইন সিরিয়াল, কেউ পারে না। কিন্তু দেখা গেছে যেহেতু আমি হাসপাতালে চাকরি করতাম, সেই ক্ষেত্রে আমার সেটা জানাশোনা আছে যে আমি কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কার কাছে গেলে এটা ফ্রি হবে। সেইভাবে আমি চেষ্টা করি যে একজন অসহায় মানুষের পাশে থাকার জন্য আমি এগুলো করি এবং তাদেরকে আমি সহযোগিতা করি। সেটা আমার অভ্যাস। মানে আমি যেহেতু একটা হাসপাতালে চাকরিতে ছিলাম, সেই ক্ষেত্রে আমার এটা একটা নেশা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার নিজের ইনকাম সোর্সে রাস্তা ফেলে রেখেও কিন্তু আমি হাসপাতালে হাসপাতালে মানুষকে নিয়ে দৌড়াই, এবং আমার ফেসবুক আইডিতে গেলেও দেখতে পারবো, এবং আমার টিকটক আইডিতে আমি এগুলো ছাড়ি, আছে ভিডিও, অসংখ্য ভিডিও আছে। এবং এইগুলা নিয়ে করতে করতে সরাদ দিতেই বেশিরভাগ আমার যাওয়া পড়ে, যেহেতু আমার বাসার কাছে সরাদ দিই। তো সরাদ্দি একজন গুণমান ব্যক্তির নাম না বললে না হয়, উনি আমাদের সরাদ্দির পরিচালক স্যার। উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। উনি আমার প্রত্যেকটা পেশেন্টকে, যেহেতু উনি জানে যে একজন তৃতীয় লিঙ্গের উনি এক কথাই বলে যে তুমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে যদি তুই একজন ভালো কাজের ক্ষেত্রে যদি হাসপাতালে এসে সময় দিতে পারিস, তোর যতটা পেশেন্ট আছে তুই নিয়ে আসবি। প্রত্যেকটা পেশেন্টকে আমি সরকারি হাসপাতালে যত আমাদের হাসপাতালে যা যা টেস্ট হবে সম্পূর্ণ আমি ফ্রি করে দিব। যাক, মাশাআল্লাহ। উনি আমাকে সর্বোচ্চ সাপোর্ট করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এই যে তাদের ভর্তি করানোর ব্যাপারে, ভর্তির সিট পাওয়ার হ্যাঁ, ক্ষেত্রেও এই ভর্তির ধরনের ব্যাপারে সিট নিয়ে দেওয়া, বা স্যার আমার এই সিটটা পছন্দ হচ্ছে না, আমাকে অন্য একটা জায়গা, আমাদের হিজরা ক্ষেত্রে যে স্যার আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ একজন স্যার, ওখানে রাখতে সমস্যা হচ্ছে, স্যার আমাকে অন্যভাবে হয়তো কেজুরিটিতে রাখে। আর আজকে যেটা স্যার আমাকে কাগজপত্রভাবে তো হয় নাই, স্যার আজকে আমাদেরকে একটা ওখানে একটা 4 বেডের একটা কেবিন আমাদের তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ করেছে, যে এখানে হিজড়ারা আসলে শুধু ওই কেবিনে হিজড়ারা ভর্তি হবে। বাবা, এই সম্পূর্ণ অবদান সেটা আমার। আমি স্যারের সাথে কাজ করে সোহেল রানা ওরফে স্যারকে সোহান। বুঝিয়ে স্যারকে বুঝাইতে আমি সক্ষম হয়েছি। আর আমি 2000 সাল থেকে যেহেতু আমি হাসপাতালের চাকরিতে জড়িত বা চাকরি করছি, বা সেই ক্ষেত্রে সেটা আমার একটা নেশাতে পরিণত হয়েছে, যে আমি মানুষকে নিয়ে সেবা করব, মানুষকে নিয়ে কাজ করব। সেই সেবা আমি মনে করি যে সেইটা আজকে আমার সাকসেস। যাই মনে করছি এতদিনের পরিশ্রমের পরে আমাদের জনগোষ্ঠীর জন্য আমি কিছু নিজের অর্থ দিয়ে কিছু না করতে পারলেও, যে আমি আমার আচরণ দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার কথা দিয়ে বুঝাই আমি সরাদ্দি হাসপাতালের পরিচালক স্যারকে আমাদের জন্য একটা কেবিন রেডি করতে পারছি। সেটার জন্য আমি মনে করি যে আমার জীবন সার্থক। বাহ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে সোহেল রানা ওরফে সোহানার যে মানবিক কাজগুলো কিভাবে তিনি করে যাচ্ছেন। কোনো প্রকার অর্থনৈতিক লাভের আশায় নয়, বরঞ্চ মানুষের মানবিক কথা যাতে বিকাশ লাভ করে, তিনি কিন্তু সেই মানবিকতার জায়গা থেকে কিন্তু শুধুমাত্র যে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েই হাসপাতালে ছুটছেন সেটি কিন্তু নয়। যেখানেই অবহেলিত মানুষ আছেন, চিকিৎসার অভাব দেখছেন, তাদেরকে নিয়েই কিন্তু হাসপাতালের দিকে ছুটছেন, সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার তিনি কিন্তু চেষ্টা করছেন। তো তার জন্য নিশ্চয়ই আপনাদের পক্ষ থেকেও শুভকামনা থাকবে। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। সোহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আবার আমাদের যে শেওড়াপাড়া, আমার একটা ভাই গুলি খাইছিল 4 তারিখে, আগস্টের 4 তারিখে। ওনাকে আমি সরাদ্দি হাসপাতালে নিয়ে গুলি বের করছি, এবং ওখানকার যে সার্টিফিকেট নিয়ে দেওয়া, বৈষম্য বিরোধী ছাত্রদের যে আমাদের একটা ফান্ড করছে, সেই ফান্ডে সেই কাগজ জমা দেওয়া, ডাক্তারদের সিগনেচার নেওয়া দেওয়া, সব কিছু আমি করে দিচ্ছি ওই ভাইয়াটার। এবং আমি দর্শকের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে তৃতীয় লিঙ্গের মানুষরাও কাজ করে খেতে চায়, তারা কাজ করতে চায়, কিন্তু এই সমাজ আমাদেরকে সেভাবে সুযোগ সুবিধা দেয় না। কিন্তু আমি আমাকে দিয়েই এই বাংলাদেশে দৃষ্টান্তমূলক রাখতে চাই, যে আমাকে দিয়েই শুরু হোক, যে আমি আমার অধিকার ফিরে পেয়েছি, এবং আমি ফাইট করেছি, এবং আমার অধিকার আমাকে দেখেই আরও 10 জন শিক্ষক বা আরও 10টা প্রতিষ্ঠান শিক্ষক, যে আসলে তাদেরকে আমরা কাজ দিলে তারা কাজ করতে সক্ষম। তাদেরকে আমরা ঘৃণা করব না, তাদেরকে আমরা অবহেলা করব না, তারা যারা কাজ করতে চায় তাদেরকে আমরা কাজ দিব। সেটাই আমার সারা বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে আমার মেসেজ। সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সোহেল রানা ওরফে সোহানা। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয় যে কর্মজীবী যারা এই হিজড়া সম্প্রদায় আছেন বা তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছেন,
তাদেরকে অবশ্যই একটি যথোপযুক্ত একটি কর্মসংস্থানের মাধ্যমে ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা নির্বিঘ্নে কাজ করে যেতে পারবে তাদের স্ব ক্ষেত্রে। এমন একটি পরিবেশ ব্যবস্থা করবার জন্যই কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানাচ্ছেন। নিশ্চয়ই আজ যারা এই অনুষ্ঠানটি দেখবেন যথাযথ কর্তৃপক্ষ সহ এবং সংশ্লিষ্ট বিচার বিভাগীয় যারা আছেন, নিশ্চয়ই এই সোহেল রানার যে মামলাটি দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, সেটি অবশ্যই একটি ভালো একটি ফলাফল সোহেল রানা পাবেন, সেই প্রত্যাশিত, এমনটাই প্রত্যাশা রেখে সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন।